সত্যমদের বাড়ি থেকে ফেরার পথে শেফালির বোন চামেলির ফোন আসে। সে জানায় তাদের বাড়িতে রাতে কেউ একজন এসে মারধর করে শেফালির ফোনটা নিয়ে চলে গেছে। তবে আমি আগেই ফোনটার থেকে প্রতিমা আর সত্যমের ছবিগুলো আমার ফোনে নিয়ে রেখেছিলাম। চামেলিকে জিজ্ঞেস করলাম, আমার কথা কিছু বলেছ কি? না, জিজ্ঞেস করেছিল ফোনটা পুলিশকে বা আপনাকে দেখিয়েছি কিনা। আমি বলেছি না, কাউকে দেখাইনি। বাহ, খুব ভালো করেছো। আপনি আমাদের বাড়ি এসেছেন কিনা জানতে চাইছিল, বলেছি আপনাকে আমি চিনিই না। ভেরি গুড। তোমার বাড়ির কেউ বলে ফেলেনি তো? না, সেদিন আপনি যাবার পরেই তো দিদির খবরটা এসেছিল, তাই ওদের আপনাদের কথা বলাই হয়নি। যা, ভালো হয়েছে। আচ্ছা, একটা কথা বলো, ফোনটায় ওই ছবিগুলো ছাড়া আর গোপন কিছু ছিল কি? না, মানে আমি তো আর কিছুই জানি না। ঠিক আছে, আমি এখন রাখছি। তুমি কিন্তু ভুলেও আমার ব্যাপারে কাউকে কিছু বলো না। আচ্ছা। মনে হয় 2-1 দিনের মধ্যেই আমি প্রতিমা আর শেফালির হত্যাকারীকে চিহ্নিত করতে পারবো। হ্যাঁ। ওখান থেকে বেরিয়ে আমি ছন্দা মলে গেলাম। 2-1টা জিনিস কেনার আছে। ঢোকার মুখে তিমিরের ফোন এলো। কি ম্যাডাম, লাঞ্চ করছেন নাকি? না, এখনো বাড়ি ফিরিনি। ওহো, এখনো রাস্তায় ঘুরছেন? এত কেজো হওয়া ভালো নয় কিন্তু। আরে না না, কেজো ফেজো না, একটু ছন্দামলে এসেছি। 2-1টা কেনাকাটা করার আছে, তারপর বাড়ি ফিরে যাব। আরে ওটা তো আমার ইউনিভার্সিটির পাশেই। দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আজ আপনার সাথে লাঞ্চ করতে না ভীষণ ইচ্ছে করছে। মনে মনে বেশ বিব্রত হলাম। জামা কাপড় আমি খুব কমই কিনি। নেহাত খুব প্রয়োজন হয়েছিল বলে আজ একটা সালোয়ার স্যুট কিনতে এসেছিলাম। সেখানে কেউ একটা এভাবে সঙ্গে জুড়ে যাবে সেটা ভাবতেও পারিনি। কিছু করার নেই, মেনে নিতেই হলো। একটা দোকানে ঢুকে আমি ড্রেস কিনলাম। তিনি প্রচন্ডভাবে আমার কেনাকাটার ওপর নিজের মতামত দিতে লাগলেন। ব্যাপারটা আমার কাছে বড়ই অস্বস্তিকর। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার পোশাক আশাক নিয়ে কেউ কখনো মাথা ঘামায়নি। যাই হোক, পছন্দ করা ড্রেসটা নেবার সময় আর এক বিপত্তি। উনি কিছুতেই দাম দিতে দেবেন না। কেবলই বলে চলেন, এটা আমাদের বন্ধুত্বের প্রথম স্বীকারোক্তি, আপনাকে নিতেই হবে। আমিও ক্রমাগত আপত্তি করে চললাম। এখনো অব্দি ওনার দেয়া কেসটাই সলভ করতে পারলাম না। এদিকে এর মধ্যে এসব বন্ধুত্ব স্থাপন করতে আমার খুব খারাপ লাগছিল। দোকানদারও এসবের মধ্যে উৎসাহ পেয়ে একটা কালো রঙের টি শার্ট নিয়ে তিমিরকে বলতে লাগলেন, ম্যাডামের জন্য তো কিনলেন, এটা এবার আপনার জন্য কিনুন, আপনাকে দারুণ মানাবে। তিমিরও তাকে বুঝিয়ে চললেন যে ওসব টি শার্ট ফিশার্ট নাকি তিনি পরেন না। লোকটা তাকে একবার অন্তত পরে দেখবার জন্য বারবার অনুরোধ করতে লাগলো। আমি বললাম, এত করে বলছে যখন, তখন একবার পরেই দেখুন না। অগত্যা তিমির জামাটা নিয়ে ট্রায়াল রুমে ঢুকতে বাধ্য হলেন। একটু পরে ছেলেটা ওনাকে ধরে নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে বলল, বলুন তো দিদি, ওনাকে কেমন লাগছে? বাস্তবিকই ওনাকে জামাটায় বেশ ভালো লাগছিল। আমি হেসে বললাম, মনে হচ্ছে জামাটা ওনার জন্যই বানানো হয়েছিল। তিমির একটু প্রশ্রয়ের হাসি হেসে ট্রায়াল রুমে জামাটা পাল্টাতে চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কেনাকাটার পর্ব শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে খেতে ঢুকলাম। আমার জামার দাম তিমির দিল, আর তিমিরেরটা আমি। তিমির বেশ ভোজন রসিক দেখলাম। মেনু পছন্দ করতে বেশ সময় নিলেন, আর তারপর কার সঙ্গে কোনটা যায় তার একটা বিশদ বিবরণ দিতে দিতে খেতে লাগলেন। মাঝে মাঝে সত্যমের প্রসঙ্গে এসে যাচ্ছিল। সত্যমকে কি করে ছাড়ানো যায় সে নিয়ে উনি যথেষ্টই চিন্তিত, আর আমিও এখনো অবধি কোনো উপায় খুঁজে পাইনি বলে বেশ অস্বস্তি বোধ করছিলাম। তবে ওনার একজন পরিচিত শিক্ষক এসে যাওয়াতে বিষয়টা সাময়িক চাপা পড়ে গেল। তার মেয়ের বিয়েতে ওনাকে কার্ড দিয়ে নেমন্তন্ন করলেন। কার্ডটা উনি টেবিলের ওপর রেখেছিলেন বলে আমি তিমিরের ঠিকানাটা বেশ ভালো করে দেখতে পেলাম। কৈখালির একটা সোসাইটিতে উনি থাকেন। মনে মনে ঠিকানাটা মুখস্থ করে নিলাম। ওনারা কথা বলছেন যখন, তখন আমার ফোনে নিবারণ কাকার ফোন এলো। আমি চেয়ার থেকে উঠে গিয়ে ফোনে কথা বলে এলাম। ফিরে এসে আবার চেয়ারে বসার পর তিমির উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলেন, কোনো টেনশনের ব্যাপার নাকি? আরে না না, নিবারণ কাকার ফোন। ও, আমি ভাবলাম কার আবার ফোন এলো। নিবারণ কাকা একবার ফোন করলে সহজে ছাড়তে চান না। বাড়িতে লাঞ্চ করবে না কেন, বাইরে কি কি খাচ্ছ, তাহলে রাতে কি ভাত রান্না করব, এইসব হাজার প্রশ্ন। হ্যাঁ, সেদিন আপনাদের বাড়িতে দেখলাম
উনি খুবই কেয়ারিং। হুম। আপনার মা বাবা কোথায় থাকেন? বাবা মা নেই, ছোটবেলায় মারা গেছেন। ওহো, আই এম এক্সট্রিমলি সরি। অবশ্য আমারও বাবা মা কেউ নেই। হ্যাঁ, সেদিন আপনার ওই কলিগের থেকে শুনলাম। তাহলে আপনি কি বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, তবে আর একা একা থাকতে ভালো লাগে না। হ্যাঁ, সে তো ঠিকই। আইসক্রিম খাবেন? কি? আইসক্রিম, দুটো বাটারস্কচ বলে দিই। এটা কিন্তু আমার তরফ থেকে। আচ্ছা, বলুন। কাপগুলো আসার পর তিমির আগে তার কভারে লেগে থাকা আইসক্রিমটাকে মন দিয়ে চেটে চেটে খেলেন, তারপর বাকি কাপের দিকে মন দিলেন। আমি মনে মনে হাসলাম। এই আইসক্রিমের ঢাকা চাটা নিয়ে আমি গোপালকে যে কতবার বকেছি তা বলার নয়, কিন্তু তবুও ওটা চাটবেই। ওর মতে কাপের ভেতরের আইসক্রিমের থেকে নাকি ঢাকায় লেগে থাকা আইসক্রিমটা বেশি টেস্টি। খেতে খেতে আমি বললাম, বাটার স্কচ আর স্কচ ব্রাইট, নামগুলো এত কাছাকাছি অথচ জিনিসগুলো কত আলাদা না? হ্যাঁ, তাই তো, এটা তো আগে খেয়ালই করিনি। উনি আইসক্রিমের ঢাকায় পেন দিয়ে বাটার স্কচ আর স্কচ ব্রাইট কথা দুটো লিখতে লিখতে বললেন, স্পেলিংগুলো একই, দুটোতেই SCOTCH। হ্যাঁ সেটাই। যাই হোক, খাবার শেষে তিমিরকে বেসিনে গিয়ে ভালো করে হাত ধুতে হলো। আমি চামচে খেয়েছি বলে বসেই রইলাম। ওখান থেকে বেরিয়ে উনি ওনার ইউনিভার্সিটিতে চলে গেলেন, আর আমি বাস ধরলাম। ফেরার পথে রাস্তায় সংস্কৃতির ফোন এলো। আপনি কাকা কাকিমার সঙ্গে দেখা করবেন বলেছিলেন, ওনারা আজ সকালে এসেছেন। ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। অতএব আমি সত্যমের কাকা কাকিমার সঙ্গে দেখা করতে গেলাম। সত্যমের কাকা কাকিমা সত্যিই অমায়িক মানুষ। এতটা জার্নি করে আজ সকালেই এসেছেন, তাও আমাকে সাদরে বসালেন। ওর কাকা অনুযায়ী কাকিমাকে অনেক কম বয়স বলে মনে হলো। উনি বললেন, সত্যমের খবরটা শুনে অবধি আমরা আসার জন্য ছটফট করছিলাম। টিকিট পাওয়া যাচ্ছিল না বলে আসতে পারছিলাম না। এমনিতে আপনাদের কবে আসার কথা ছিল? মেয়েটারই 1 মাস হলো ছেলে হয়েছে, ভেবেছিলাম আর মাসখানেক কাটিয়ে আসবো। সত্যমের বিয়েটাও তো হঠাৎ করেই ঠিক হয়ে গিয়েছিল। হ্যাঁ, বিয়েতে থাকতে পারবো না ভেবেই আমাদের খুব মন খারাপ হয়ে গিয়েছিল। উনি আসলে দাদা বৌদি বলতে পাগল। অনেকদিন আগেই আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছিলেন, তারপর তো আমার ভাসুর জায়ের কাছেই থাকতো। আপনার যখন বিয়ে হয়েছিল তখন কি সত্যমের জন্ম হয়ে গিয়েছিল? হ্যাঁ, ওর তখন 1 বছর বয়স। অনেক আদরের ছেলে। তার আগে একটা বাচ্চা মারা গেছিল। কিভাবে? আসলে না, বৌদির বাপের বাড়ির হসপিটালে ডেলিভারি হয়েছিল। ওখানে ডাক্তার তো তেমন ভালো নয়, ওনারা বাঁচাতে পারেননি। সেটা সত্যম জন্মাবার কতদিন আগে? 1 বছর আগে। ওকে। আচ্ছা, আপনাদের বাড়িতে দামি কোনো জিনিস আছে কি, যার জন্যে বারবার চোর আসছে? না না, দামি আর কি থাকবে, এই তো লজ্জরে অবস্থা বাড়ি, দেখতেই পাচ্ছ। সেই মোহরের কথাটা বলো। আরে দূর, ওটা তো গল্প কথা। কি কথা? আরে ওসব গুজব। আসলে পুরনো বাড়ি হলে লোকের মুখে মুখে অনেক গল্প চালু হয়ে যায়। সেরকমই লোকে বলে আমাদের ঠাকুর ঘরের মেঝেতে নাকি 1 ঘরা মোহর পোঁতা ছিল, কিন্তু ঠাকুর ঘর ভেঙে তো ফ্ল্যাট হয়েছে। মাটি করার সময় আমি দাদা দুজনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ওসব কিছু ছিল না। ওনাদের সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে আমি বেরিয়ে পড়লাম। ওখান থেকে আমি সত্যমের কাছে যাব শুনে সংস্কৃতিও আমার সঙ্গে বেরোলো। ঠিক 4:30 সময় সত্যম আর সংস্কৃতির কাছে পৌঁছলাম। সত্যমকে বেশ হতাশ লাগছিল। বললেন, আচ্ছা, আপনি সত্যিই আমাকে এখান থেকে বার করার চেষ্টা করছেন? হ্যাঁ। আরে যা করবার তাড়াতাড়ি করুন। 1 ফেব্রুয়ারি আমার ব্যাঙ্গালোরে সেমিনার আছে, যে করেই হোক আমাকে ওখানে পৌঁছতেই হবে। হ্যাঁ, চেষ্টা তো করছি, কিন্তু প্রতিমা আর শেফালি দুটো মার্ডার কেসে আপনাকে ফাঁসানো হয়েছে, তাই রিলিজের ব্যাপারটা খুব টাফ হয়ে যাচ্ছে। প্রতিমা, শেফালি, কি সব বলছেন বলুন তো? এরা কারা? তারা আমাকে কিভাবে ফাঁসালো? সংস্কৃতি অত্যন্ত ধৈর্যের সাথে বললেন, তোমাকে বললাম না, শেফালি বলে একটা মেয়ের ডেড বডি তোমাদের বাড়ি থেকে পাওয়া গিয়েছে। আর প্রতিমা তোমাদের কাজের মেয়ে, যে সুইসাইড করেছে। বোগাস, বোগাস সব।
এরকম একটা ক্রুশিয়াল সময় সবাইকে একসাথে মরতে হলো। আমি বললাম, আচ্ছা একটা কথা বলুন, আপনাদের বাড়ির মাটির নিচে কোনো মূল্যবান কিছু কি আছে যেটা সন্ধান আপনি জানেন? আছেই তো, তবে সেটা যতটাই মূল্যবান ততটাই ক্ষতিকর। আচ্ছা, কি সেটা? গ্র্যাভিটেশন অফ আর্থ। কি? উত্তেজনায় উঠে দাঁড়িয়ে সত্যম বোঝাতে লাগলেন। ভাবুন, গ্র্যাভিটি না থাকলে এই যে আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, সেটা কি বলতে পারতেন? আবার সেই গ্র্যাভিটির জন্যই একটা সামান্য খাট কিংবা আলমারি সরাতে 4টে লোকের দরকার পড়ে। একটা ট্রেন বা প্লেন চালাতে গাদা গাদা তেল খরচ হয়। তা ঠিক। তাই বলছি, এই গ্র্যাভিটেশন অফ আর্থ হলো একটা মহা শক্তিশালী জিনিস, যা আমার আপনার সবার বাড়ির নিচে গোপনে থেকে চুপচাপ নিজের কর্তৃত্ব ফলিয়ে যাচ্ছে। গ্র্যাভিটেশনের গুরুত্ব বোঝাতে গিয়ে উনি আমাকে প্রায় ব্ল্যাক হোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলেন। সংস্কৃতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বললেন, না কাবেরী, আমি যতদূর জানি ওদের বাড়িতে কোনো সোনার দানা জাতীয় কিছু লুকোনো নেই। হঠাৎ করে আলোচনায় এইভাবে মোড় ঘুরে যাওয়ার ফলে সত্যম কিছুটা খেই হারিয়ে ফেললেন। তারপর গ্র্যাভিটির প্রভাবেই বোধহয় হতাশ হয়ে বসে পড়লেন। বুঝলাম কোনো জাগতিক বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করা বৃথা। উনি সবসময়ই অন্য জগতে বিচরণ করেন। ওখান থেকে বেরিয়ে এলাম। সংস্কৃতি আর একটু পরে বেরোবে বলল বলে আমি ওখান থেকে একাই বেরিয়ে এলাম। বাড়িতে দেখলাম গোপাল বাইরের ঘরের ডিভানে চার্ট পেপার, পেন্সিল, স্কেল সবকিছু নিয়ে বসে ল্যাপটপ খুলে কিছু একটা দেখছে। আমাকে দেখে বলল, এই তো এসেছিস। আমি তোকে ফোন করতে যাচ্ছিলাম। কেন? এই যে ডায়াগ্রামটা দেখছিস, এটাই চার্ট পেপারে বড় করে এঁকে দে তো। কাল আমার একটা প্রেজেন্টেশন আছে। আজকাল কেউ এভাবে বসে বসে আঁকে নাকি? প্রিন্ট আউট বার করে নে। না, A4 সাইজের ওইটুকু লেখা দিয়ে হবে না, অনেকে থাকবে, বড় ছবি চাই। আশ্চর্য, কেউ এইভাবে বসে বসে ফালতু কাজ করে নাকি? সব রকমের চার্ট কিনতে পাওয়া যায়, তুই কিনে নে। কিনতে পাইনি বলেই তো আঁকতে বসেছি। তোর জন্য আমি ওর বাড়ি থেকে এত কিছু খুঁজে খুঁজে আনি, আর তোকে একদিন একটু এঁকে দিতে বলছি, তাতে এত কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখছি পারি কিনা। পারবি পারবি, কলেজের প্র্যাকটিক্যাল কপিতে তুই ভালো ছবি আঁকতিস, এটা তো তোর কাছে কিছুই না। দে পেন্সিল দে, ডাইরেক্ট পেন দিয়ে করতে গেলে ভুল হয়ে যাবে। পেন্সিল নেই। তাহলে কিনে আন, ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে আমি করতে পারবো না। এখন আবার কোথায় কিনতে যাব? ও হ্যাঁ, দাঁড়া, সেদিন তোর ওই মিথ্যামদের বাড়ি থেকে যেসব আবর্জনা কুড়িয়েছিলাম তাতে একটা পেন্সিল ছিল, নিয়ে আসছি। গোপাল রুমালে বেঁধে সেদিনকে ওদের বাড়ি থেকে যা যা এনেছিল তার থেকে একটা পেন্সিল বার করে দিল। আমি পেন্সিলটা দিয়ে আঁকতে গিয়ে দেখলাম সেটা লেখা পড়ছে না, অথচ পেন্সিলটা বেশ শার্প করাই রয়েছে। আমাদের আলোচনা শুনে নিবারণ কাকা রান্নাঘর থেকে একটা ছুরি এনে সেটা দিয়ে ছুলে দেখতে বলল। আমি পেন্সিলের কাঠের অংশটার ওপর দিকে ছুরিটা দিয়ে টানতে গিয়েই শীষের অংশটা ভেতর থেকে বেরিয়ে এলো। তাতে জড়ানো রয়েছে একটা খুব পাতলা কাগজ। সেটা খুলে দেখা গেল ভেতরে খুব ছোট ছোট করে অনেক কিছু লেখা রয়েছে। গোপাল বলল, গুপ্তধনের সংকেত। আমি বললাম, এবার বোঝা গেল ওদের বাড়িতে রোজ রোজ চোর কি খুঁজতে আসে। দ্বিচারিতার ৭ম পর্ব এখানেই শেষ হল। এই পর্বের অংশগ্রহণকারীরা হলেন চামেলি চন্দ্রিমা চ্যাটার্জি, তিমির সুপ্রিয় ব্যানার্জি, দোকানদার পার্থ ব্যানার্জি, সত্যমের কাকা সোমনাথ চট্টোপাধ্যায়, সত্যমের কাকিমা রাখি মজুমদার, সত্যম দেবমাল্য ব্যানার্জি, সংস্কৃতি পিয়ালি চক্রবর্তী, গোপাল সুদীপ্ত মুখার্জি, কাবেরী সোমা চট্টোপাধ্যায় এবং পাত্র পরিচয়ে আমি সন্দীপ গোস্বামী। কাহিনী, নাট্যরূপ এবং পরিবেশনায় সোমা চট্টোপাধ্যায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই গল্পের পরবর্তী পর্ব এবং এই ধরনের আরও ভিন্ন ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।